সাল থেকে এই সেক্টরে কাজ করি। লোকাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি দীর্ঘ সময়, এবং অ্যাজ এ ট্রেইনার পিপল অ্যান্ড টেক, যাতে স্কলারশিপ প্রোগ্রামে আজকে আপনারা আমাদের আছেন, তাদের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি, সেটাও গত 3-4 বছর। তো প্রথমে আমার পরিচয় হচ্ছে, আমি একজন ডিজাইনার, আমি একজন মাল্টিমিডিয়া ডিজাইনার, আমি একজন অ্যানিমেটর, আমি একজন ভিডিও এডিটর, একজন গ্রাফিক্স ডিজাইনার। দেন আমার পরিচয় হচ্ছে একজন ট্রেইনার। ট্রেনিংয়ে আমি কতখানি পারবো জানি না, তবে ডিজাইনে আমি দেশে বিদেশের অনেক কাজ করেছি, অনেক রাষ্ট্রীয় অনেক বড় বড় কাজ করার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতাটা এই ট্রেনিংয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমি যতটুকু পারি ততটুকু যদি আপনাদেরকে শেখাতে পারি, অথবা আপনারা আমার কাছে শিখতে পারেন, এরপরে আপনারা আস্তে আস্তে ডেভেলপ করার একটা সুযোগ পাবেন। আমাদের এই কোর্সে আমরা অ্যাডোব ফটোশপ সিসি নিয়ে কাজ করব। অ্যাডোব ফটোশপ কি, অথবা অ্যাডোব ফটোশপ কেন আমরা ব্যবহার করব, ব্যাপারটা যদি একটু জানার চেষ্টা করি। ভাই একটু কথা শুনতে হবে ক্লাসে বসে থাকলে। হ্যাঁ, এইমাত্র যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি আছি আপনাদের সাথে। হ্যাঁ, ক্লাসের পরে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠান দয়া করে। হ্যাঁ, এগুলো আপনি আমার কথাগুলো শুনবেন, এগুলো আপনার জন্য কাজে লাগবে, কারণ এই জিনিসগুলোই আপনাদেরকে আগামীতে সামনে পথ চলতে সহযোগিতা করবে। ক্লাসটা শেষ হওয়ার পর ফ্রেন্ড লিস্ট দেবেন, কারণ আমি তখন দেখতে পাচ্ছি না, সুতরাং আপনি রিকোয়েস্ট পাঠিয়ে অন্যদিকে মনোযোগী হবেন না ক্লাসের সময়টা। আপনারা লাকি যে একটা স্কলারশিপ প্রোগ্রাম পেয়েছেন পিপল অ্যান্ড টেকের এই উদ্যোগে, সুতরাং এই সময়টাকে চেষ্টা করেন যতটুকু বেশি বেশি এখান থেকে নেওয়া যায়, জানা যায়, সেদিকে মনোযোগী হওয়া। ওকে, তো অ্যাডোব ফটোশপ সমগ্র বিশ্বে ফটো এডিটিংয়ের জন্য সর্বাধিক ব্যবহৃত একটা সফটওয়্যার এবং সর্বাধিক জনপ্রিয় একটা সফটওয়্যার। বর্তমান সময়ে আমরা বিভিন্ন মোবাইল অ্যাপস, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হয়তো বা ফটো এডিট করি, বাট সেটা অনলি 20% অফ ফটোশপ। বাট উইথ ফটোশপ ইউ ক্যান ডু এ লট। আপনি অনেক কিছুই করতে পারেন ফটোশপের মাধ্যমে। শুধুমাত্র ফটোশপটাই সারা বিশ্বে একটা পেশা হতে পারে, শুধুমাত্র ফটোশপ, অন্য কিছু জানার দরকার নেই। ফটোশপের মাধ্যমে ফটো এডিট করে, ফটো ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এছাড়া বিভিন্ন ব্যানার, পোস্টার, লিফলেট, ওয়েব ব্যানার, এগুলো ক্রিয়েট করার মাধ্যমে শুধুমাত্র ফটোশপ, এছাড়া স্টুডিও, বিভিন্ন সেক্টরে কাজ করে শুধুমাত্র ফটোশপই একটা পেশা হতে পারে। ফটো এডিটিংয়ের একটা বিশাল পরিমাণ কাজ আপনারা অনলাইন এবং ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যদি যান, সেখানে আপনি দেখবেন প্রচুর পরিমাণে কাজ আছে। আমি যেহেতু একজন ডিজাইনার, একজন ট্রেনার এবং পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার, গত 8 বছর ধরে আমি আপওয়ার্কের সাথে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, এবং প্রায় 2000 ঘন্টার কাছাকাছি আমি আপওয়ার্কের সাথে কাজ করেছি। সুতরাং আমি আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতাটাও এই কোর্সে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং ফটোশপ সফটওয়্যারটা শিখে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আপনি কীভাবে কাজ করতে পারবেন, সে ব্যাপারটাও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু আশা করব যতটুকু শিখাই ততটুকুকে মনোযোগ দিয়ে শিখবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার পক্ষে বেটার কিছু করা সম্ভব। কারণটা হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন শিখছি। ডিজাইন এবং আর্ট একটা বড় অথবা দীর্ঘ সময়ের শিক্ষা, এটার উপরে এই দেশে অনার্স মাস্টার্স হয়, সারা বিশ্বে বিভিন্ন রকম কোর্স হয়। তো ছোট্ট এই কোর্সটা করে আপনি নিজেকে ডিজাইনার হিসেবে তৈরি করতে গেলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি সময় ব্যয় করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। কোর্সে আসলাম, অ্যাটেন্ড করলাম, ভালো লাগলে তো লাগলো না, চলে গেলাম, যা দেখলাম বাসায় প্র্যাকটিস করলাম, 10 মিনিট 20 মিনিট বসলাম, হয়ে গেছে, এইভাবে চিন্তা করে যারা এই কোর্সটাতে আসবেন তারা আসলে বোকামিটা করবেন। বরঞ্চ এই সময়টা আপনি অন্য কোথাও ব্যয় করলে অনেক বেটার। কারণ এই ক্ষেত্রে দক্ষ হতে পারলে শুধুমাত্র ফটোশপ দিয়েই লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে এমন অনেক অনেক উদাহরণ আমাদের সামনে আছে। তো আপনি সফটওয়্যারটাকে শিখবেন এবং এত সহজে সেখান থেকে আর্ন করবেন, এটাকে পেশা হিসেবে নেবেন, ব্যাপারটা এত সহজ না। তাহলে আমরা মাস্টার্স করতে গিয়ে এতগুলো বছর লেখাপড়া শেষ করতাম না, এত অর্থ ব্যয় করতাম না। একটা ভালো চাকরিতেও মাসে 1 লক্ষ টাকা বেতন পাওয়া খুব টাফ। বাট ফটোশপের মাধ্যমে দেশে এবং বিদেশে, লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেকেই লক্ষ টাকা আর্ন করতেছে। সুতরাং সেই স্বপ্নটা অবশ্যই আশা করি আপনাদের আছে। আমি নিজেও আয় করি,
আপনাদেরকে সাথে সেগুলো শেয়ার করব। আমি আয় করেছি সেই ডকুমেন্টস, আমি কাজ করি সেই ডকুমেন্টস, আপনাকে অবশ্যই যার কাছে শিখছেন তার ব্যাপারে আপনার জানার উৎসাহ হতেই পারে, আপনার প্রশ্ন আসতেই পারে। তো অবশ্যই আমি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। বাট যারা এটাকে পেশা হিসেবে নিতে চান, আপনারা যারা সিরিয়াস, তারাই কোর্সে আপনারা বেনিফিটেড হবেন। আর ওই আসলাম গেলাম কাজ করলাম অপ্রয়োজনীয় বেশি সময় ব্যয় করলাম, তাদের আসলে এখান থেকে কোনো বেনিফিট হবে না। ইট ইজ ভেরি টাফ। আমি নিজে মাস্টার্স করেছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড, সারা জীবন লেখাপড়া করেছি। আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, বাংলাদেশ রাইফেলসের স্টুডেন্ট। বাট অ্যাজ এ ডিজাইনার আমি বাংলাদেশে আমার কলেজ লাইফ থেকে আমি কাজ করি, এবং তখন থেকে দেশে আমি কাজ করছি। বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজাইনে আমার অংশগ্রহণ আছে, ইন্টারন্যাশনালি অনেক কাজ করেছি। সুতরাং আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করব। দয়া করে যারা এটাকে আগামী ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নিতে চান, তারা অত্যন্ত সিরিয়াসলি কাজ করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। আর সবচেয়ে বড় কথা, ডিজাইন এবং আর্ট, ডিজাইন এবং আর্ট, এটা আমরা অনেকে গান গাই, কেউ খেলাধুলা করি, কেউ বিভিন্ন শখ আছে। ডিজাইন এবং আর্টকে যদি ভালোবাসতে পারেন তাহলে এটাকে আপনার অনেক পেশার মনে হবে না, এটাকে এনজয় করবেন। আমরা নিজেরাও এখনও যখন কাজ করতে বসি, কখন দিন চলে যায়, রাত চলে যায়, কখন খাওয়ার সময় চলে যায়, কখনই চলে যায়, আমরা ঠিক খেয়াল করি না, কারণ আমরা কাজটাকে ভালোবাসি, আমরা এটাকে এনজয় করি। ফলে আমরা অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা, 20 ঘন্টা 30 ঘন্টা কাজ করলেও আমাদের কাছে সেটা বিরক্ত মনে হয় না। সুতরাং ডিজাইন এবং আর্ট, গ্রাফিক ডিজাইন, ফটোশপকে যদি ভালোবাসেন, এটাকে যদি এনজয় করেন, তাহলে দেখবেন এখান থেকে আপনার একটা ভালো কেরিয়ার করা সম্ভব। আর এটাকে যারা ওই শেখার জন্য শেখা হিসেবে নিচ্ছেন, তারা আসলে বোকামি করবেন, কারণ বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ। কর্মক্ষেত্র যেখানেই যান, আপনি যে চাকরিতেই যান, আমার কাছে বিভিন্ন সেক্টর থেকে, গভর্নমেন্ট, পাবলিক এবং প্রাইভেট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অথবা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাস্টার্স কমপ্লিট তারা আসেন কোর্স করার জন্য। তো তথ্য প্রযুক্তি ছাড়া আগামী জীবনে পথ চলা যাবে না এই পৃথিবীর বুকে। সুতরাং আপনাকে তথ্য প্রযুক্তি জানতেই হবে, এবং এই সফটওয়্যারটা যতটুকু জানলেন, আপনি যে চাকরি করেন, এটা আপনার সার্টিফিকেটকে প্লাস করবে। মাস্টার্স ডিগ্রি আমারও আছে, বিদেশের সার্টিফিকেটও আমার আছে, কিন্তু তার সাথে যখন আমি আমার আইটির এই সার্টিফিকেটটাকে সাবমিট করি, তখন আমার অন্যান্য সার্টিফিকেটটা অনেক বেশি ভারী হয়ে যায়। সুতরাং তথ্য এবং প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাকে যারা খুব ইজি মনে করেন, কমফোর্ট মনে করেন, অবশ্যই এটা কমফোর্টেবল যারা ভালো করে কাজ করতে পারবেন। আর যারা সময় দিবেন না, তাদের জন্য এটা টাফ, বাট এটাকে সিরিয়াসলি নেওয়াটাই বেটার মনে করি। তাহলে হয়তো বা জীবনে ভালো কিছু করা সম্ভব। আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছেন। ব্যাপারটা আমরা ক্লাস শুরু করব। কোনো প্রশ্ন করবেন কেউ? জি বলেন। জি কাইন্ডলি বলেন ভাই। হ্যালো, হ্যাঁ আমি শুনছি আপনাকে, বলেন। জি 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 স্যার, আমাদের এই যে ক্লাসগুলো, এগুলো কি আমাদের কোনো ভিডিও আকারে পাওয়া যাবে? তাহলে কারণ দেখা গেলো আমরা একটা ক্লাস দেখলাম, মানে ক্লাসগুলো যেহেতু 2 ঘন্টা, হ্যাঁ, তো হঠাৎ করে একটা জিনিস ভুলে যেতেই পারি আমরা। তো যদি আমাদের কাছে ভিডিওটা থাকে, ওখান থেকে কিন্তু আমরা সাথে সাথে ওটা আবার দেখে নিতে পারলাম যে ওই জায়গাটাতে আপনি এই কাজটা করেছিলেন বা অর্গানাইজার রাজু আহমেদ আছেন না ভাই? রাজু ভাই, রায়হান ভাই আছেন? Okay, I will try to answer this question after our last session, at our last session. আমি ওই সময় চেষ্টা করব। ভিডিও একটা হবে, কিন্তু সেই ভিডিওটা আপনি এখন পাবেন কিনা আমি একটু সন্দিহান। কারণটা হচ্ছে আপনাদের মানে আমার মনে করেন ফার্স্ট ক্লাসটা, সেকেন্ড ক্লাসটা, এটা পিপল ইনটেক আমাকে একটা সিদ্ধান্ত আজকে জানিয়েছে। তো সম্ভবত ভিডিওগুলো কিভাবে দেওয়া হবে সেই ব্যাপারে আপনাকে আমাদের অর্গানাইজার একটু আপনাকে জানাবে, হয়তো বা লাস্ট সেশনে উনি আবার জয়েন করবেন, তখন আপনাকে জানাবে। ঠিক আছে? এই প্রশ্নটা অনেকেরই আছে, এই প্রশ্নটা অনেকেরই আছে, সবার জন্যই। রায়হান ভাই কি আসছেন নাকি? ওকে, আমরা লাস্ট সেশনে উত্তরটা দিব। আর কারো প্রশ্ন আছে? আর কোনো? আমি ক্লাস আমাদের ক্লাস শুরু করব। যেহেতু আজকে প্রথম দিন, সেক্ষেত্রে আপনাদের সুযোগ। ওকে, আর বাকিরা কাইন্ডলি একটু আপনাদের মাইক্রোফোনটা মিউট করে দিবেন, কাইন্ডলি বাকিরা। আর যিনি কথা বলছেন আনমিউট করে কথা বলেন। আমি মিউট করে দিচ্ছি সবাইকে।
আর যিনি কথা বলছেন ইনি আনমিউট করে কথা বলেন। জি বলেন ভাই। যে বলছিলাম যে ভিডিওর ব্যাপারটা হচ্ছে অর্গানাইজার স্যার বলছেন যে এটা হচ্ছে আপনার সব ভিডিওগুলো ক্লাসের শেষে দেওয়া হবে, একটু কাইন্ডলি আপনার সিঙ্গেল নামটা করে বল। ভিডিও দেওয়া হবে না। আচ্ছা কে বলছেন? ইয়ে ভাই আমাদের, সাব্বির আহমেদ। আচ্ছা সাব্বির সাহেব আপনি ওকে, তাহলে তো আপনি জানেনই যে সবার শেষে দেওয়া হবে তাই না? হ্যাঁ, এটা প্রথম দিকে বলে দিয়েছেন। ওকে ওকে ওকে, আমি ওরিয়েন্টেশন দিন ছিলাম না, সেহেতু আপনি ব্যাপারটা ওই দিন জেনে গেলেন। আপনাদের শেষে সবগুলো দিয়ে দেওয়া হবে। কারণটা হচ্ছে এটা একটা বড় সমস্যা হচ্ছে, এক হচ্ছে স্কলারশিপ ফ্রিতে দেওয়া হয়েছে আপনাদেরকে গিফট হিসেবে আপনাদের জন্য। তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক স্টুডেন্টকে দেখি তারা আসেন না, তারা ভিডিওগুলোর ক্লাসে অ্যাটেন্ড করেন না। সো তারা সিরিয়াস না, তাদেরকে আসলে বেনিফিটটা দিয়ে লাভ নেই। যারা সিরিয়াস তারা, আমি আশা করি আমার যে ক্লাস স্টাইল তাতে আপনি ক্লাসে অনেক কিছু পারবেন, এবং কোর্স শেষ হওয়ার পর্যন্ত আপনার যতগুলো সমস্যা সবগুলোর সমাধান হয়ে যাবে, সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা আসলে ব্যাপারগুলোকে ঠিক গুরুত্ব সহকারে দেখেন না, তাদের জন্য ওই ব্যাপারটা আমরা কোর্স শেষে এটাকে দিয়ে দিব। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? যদি না থাকে মিউট করেন, আমরা আর পরে আর কোশ্চেন আর কোশ্চেন দরকার নেই আসলে। এগুলো উত্তর আপনারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোশ্চেনগুলো আমাকে করে লাভ নাই, সফটওয়্যার রিলেটেড, ডিজাইন রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড এই প্রশ্নগুলো করলে আমার জন্য সুবিধা হবে। জি, নামটা বলবেন, কোত্থেকে বলছেন সেটা একটু বলবেন কাইন্ডলি। আমি সাবির উদ্দিন খান বলছি সাভার থেকে। জি সাবির বলেন। নর্মাল একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি স্যার বলতে হবে না ভাইয়া, আমি কমফোর্ট ফিল করব। আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আমি সেটা বললেই খুশি হব, আপনার কমফোর্টনেসটা ফার্স্ট এখানে। ওকে ওকে ভাইয়া, মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি 35 ইয়ার্স। ওকে, তো আমি এখন এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছি। ইজ ইট পসিবল ফর মি? আমার স্টুডেন্ট 60 ইয়ার্সের কয়েকজন আছেন। ওকে, সো ভরসা পেলাম। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। আর কারণ কোশ্চেন? আমি শুনতে পাচ্ছি না আপা, আরেকটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে বলবেন কাইন্ডলি, অথবা মাইক্রোফোনটা ঠিক মতো আপনার হাতের কাছে নিয়ে নেন। জি বলেন। আমি আসলে আপনার ভয়েসটা এত এত হালকা, আমি একদমই শুনতে পাচ্ছিলাম না। আরেকটু জোরে বলার কি কোনো উপায় আছে? সাউন্ড সম্ভবত বলার চেষ্টা করছি যে এই টাইমটাতে তিনটা পাঁচটা ক্লাস হবে কিনা প্রতিদিন। আপনাদের ব্যাচটা 3টা থেকে 5টা। আজকে কি বার? আজকে বুধবার না? তাহলে আপনাদের ক্লাসটা হবে শনি সোম বুধ, ঠিক এই সময়টা। আর কারণ কোশ্চেন আছে? ওকে, এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, অনেকেই এক্সিকিউটিভ আছেন, অনেকেই যেমন আমি তো নিজেকে ফ্রিল্যান্সার দাবি করি, কোথাও ফিক্সড আমার কোনো জব নেই। আমি দীর্ঘ 11 বছর কাজ করেছি, বাট আমি নিজে এখন ফ্রিল্যান্সার। তো অনেক ফ্রিল্যান্সার আছেন। ফ্রিল্যান্সার বলতে আমরা শুধু আইটির বুঝি তাই না, যিনি ফ্রি আছেন, ফ্রি করে এই অবস্থায় কাজকর্ম আয় রোজগার করেন, উনি ফ্রিল্যান্সার। তো যারা স্টুডেন্ট মাত্র ইন্টারমিডিয়েট লেভেল, কলেজ ইউনিভার্সিটি লেভেলে আছেন, তাদের জন্য অবশ্যই তাদের জন্য পারফেক্ট। যারা এটাকে এখন পেশা হিসেবে নিতে যাচ্ছেন, তথ্য প্রযুক্তি বাংলাদেশে মাত্র শুরু। আমাদের দেশে এখনও এই সেক্টরটাতে একটা বিশাল ক্ষেত্র খালি আছে। আপনি বিজনেস অথবা কমার্শিয়ালি অথবা কাজ করার জন্য যে কোনো সেক্টরে যান, 85% 90% অলরেডি ফুলফিলড। বাট তথ্য প্রযুক্তির এই ক্ষেত্রে এখনও আমাদের সামনে, আমি আমার যতটুকু অ্যানালাইসিস আছে তা থেকে আমি বলতে পারি যে 65 থেকে 70% প্লেস এখনও উন্মুক্ত আছে। ফলে ইটস এ গ্রেট অপরচুনিটি, ইটস এ গুড টাইম টু ডিসাইড অ্যাবাউট আইটি। এই সময় শুরু করাটা, এবং একেবারে যারা কাজ করছেন, যারা একটু ভালো কাজ পারেন, তারা কেউ কিন্তু বেকার বসে নেই। হ্যাঁ, সফটওয়্যার তো অনেকেই শেখে, অনেক স্টুডেন্টকেই শেখাই, কিন্তু সবার ভেতরে যে সিরিয়াস নেই। বাট যারা খুব ভালো করে শেখেন, কাজটাকে এনজয় করেন, অনেক বেশি পরিশ্রম করেন, কাজ করেন, তারা কিন্তু কেউ একেবারে বেকার নাই, তারা কাজ করছেন, আয় করছেন। সুতরাং এটাকে যারা পেশা হিসেবে নিতে চান,
এটাকে আমি তো বলেছি যে আমি মাস্টার্স করেছি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এবং আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, আমার অনার্স এবং ইন্টারমিডিয়েট ওখান থেকে। সো ইয়েস, আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, কিন্তু আমার এটার প্রতি ভালোবাসা ছিল, ফলে এটাকে আমি পেশা হিসেবে নিয়েছি। এবং সেই যে 3,000 টাকা বেতনে 2001 সালে কোর্স করতে করতে, আমি ইন্টারমিডিয়েটে পড়ি, এইচএসসিতে পড়তেছি, কোর্স করার সময়কালীনই আমাকে কেউ একজন একটা চাকরি দিল, আমি ফটোশপ শেষ করার সময় 2,500 টাকা। তো সেখান থেকে আজকে আমরা মোর দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আয় করি। তো ওই মাস্টার্স শেষ করেছি, কিন্তু সেই সার্টিফিকেট আর কাউকে দিতে হয়নি, দেখাতে হয়নি, কারণ আইটি পার্সন হিসেবে আমার পরিচিতি বাংলাদেশে অনেক বড় বড় কাজ করেছি, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে দীর্ঘদিন কাজ করেছি, বাংলাদেশে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, আইটির দায়িত্বে, ডিজাইনের দায়িত্বে ছিলাম দীর্ঘ সময়, রাষ্ট্রীয় অনেক বড় বড় কাজ করেছি, বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য অনেক বড় বড় প্রোডাকশন করেছি। সুতরাং ইয়েস, ইটস এ গুড সেক্টর এবং এটা পারফেক্ট টাইম আপনার জন্য, বাট হার্ড ওয়ার্ক এর কোনো বিকল্প নেই ভাই, যেটাই করেন। সুতরাং এই ব্যাপারটা একটু সিরিয়াস হবেন, এটাই হচ্ছে কথা। আপনি হার্ড ওয়ার্ক করেন, আপনাকে ডেভেলপ করার দায়িত্ব আমার, আপনাকে গুছিয়ে নেওয়ার দায়িত্ব পিপল অ্যান্ড টেক ইট, বাট আপনার ইচ্ছাটা থাকতে হবে। ওকে, তো আমরা এখন ফটোশপ নিয়ে ক্লাস শুরু করব। আমাদের চ্যাট বক্সে যারা যারা লিখছেন আর কেউ লিখবেন না, এখন পুরোটা ওই হা না এইগুলো ভাই কেন লিখেন, সময়টা ওদিকে নষ্ট করবেন না। এই যে দেখেন কয়েকজনই লিখছেন চ্যাট বক্সে হা না, এত দিকে কন্ট্রাক্ট। আমার কথাগুলো শোনেন, স্ক্রিনে দিকে তাকান, চ্যাট বক্সে যাতে আর কোনো টেক্সট না খুঁজে পাই। ক্লাস শেষে আপনাদেরকে আবার সেশন দেওয়া হবে কথা বলার জন্য। ওকে, লেটস স্টার্ট। অ্যাডোব ফটোশপ আমি প্রথমেই বলেছি যারা বিশ্বে এটা সর্বাধিক ব্যবহৃত এবং সবচাইতে জনপ্রিয় ফটো এডিটিংয়ের জন্য সফটওয়্যার। আমাদের দেশে তো অবশ্যই ব্যবহার হয়, শুধুমাত্র অ্যাডোব ফটোশপটাই একটা পেশা হতে পারে। এছাড়া গ্রাফিক ডিজাইনে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ ব্যবহার করে থাকি। অ্যাডোব ফটোশপ রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার বেস সফটওয়্যার মানে অ্যাডোব ফটোশপ যে ডিজাইনগুলো ক্রিয়েট করে সেগুলো পিক্সেলের মাধ্যমে ক্রিয়েট করে। পিক্সেল কি সেটা আমরা একটু পরেই জানবো। তো এই হচ্ছে অ্যাডোব ফটোশপ। সিসি আমরা ইনস্টল করেছি। আমরা অনেকে মাইক্রোসফট ওয়ার্ড জানি, এমএস অফিস জানি, তারা জানি নতুন একটা ফাইল নিতে গেলে আমাদেরকে কি কমান্ড দিতে হয়। নিউ একটা ফাইল নিতে গেলে আমাদেরকে দিতে হয় Ctrl+N অথবা ফাইলে গিয়ে নিউ, আমরা নিউ কমান্ড দিলাম। আচ্ছা, আপনাদের অনেকেরই বোধ হয় সফটওয়্যারটা এখনও ইনস্টল হয়নি, আমি যতটুকু মনে করি অথবা জানি। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, আপনারা নেক্সট ক্লাস থেকে করে নিলেই হবে। তো আমরা ফাইলে গিয়ে Ctrl+N প্রেস করলে অথবা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা কাজটা কি, এখানে হচ্ছে আমরা যখনই কাজ করি, আপনি যখন কোনো একটা ছবি আঁকেন অথবা কোনো একটা লেখা লিখেন, আপনাকে একটা কাগজ নিতে হয়, একটা খাতা নিতে হয়, একটা শিট নিতে হয়। তো সেই শিটটাকে আমরা খাতা হলে খাতা বলি, সেলাই করা থাকলে খাতা বলি, আর লুজ থাকলে বলি আমরা A4 কাগজগুলো যেমন লুজ শিট বলি, না সিঙ্গেল শিট বলি। ঠিক অ্যাডোব ফটোশপে আমরা আমাদের ডিজাইন, আমাদের কাজগুলো করার জন্য যে জিনিসটাকে নিব সেটাকে বলি আমরা ক্যানভাস, আর্টবোর্ড, এই রিলেটেড। তো আমরা একটা নিউ ক্যানভাস নিব অথবা নিউ একটা ডকুমেন্ট নিব অথবা নতুন একটা আর্টবোর্ডের জন্য নিউতে কমান্ড দিলাম। এখন এই ডকুমেন্টসটা আপনার বাসায় আমরা যখন খাতায় লিখি তার একটা মাপ আছে না, প্রায় A4 কাগজ সবগুলো, তাই না, প্রায় A4-এর কাছাকাছি। তো এই কাগজটা তো মাপ আছে, ফলে আমি যে ডিজাইনটা করব অথবা আপনার যে ডিজাইনটা করার দরকার, অথবা আপনি ফেসবুকের জন্য একটা পোস্ট ডিজাইন করবেন অথবা আপনার প্রোফাইল ফটোটা অথবা কভার ফটোটাকে ডিজাইন করবেন, তার একটা মাপ আছে। তো আমাকে অবশ্যই ডকুমেন্টটা একটা মাপ মতো নিতে হবে। তো আপাতত যেহেতু আমরা সবাই কাগজের মাপ বলতে একটা মাপ জানি, সেটা হচ্ছে A4, এটা মোটামুটি সবাই এখন জানে। একটু হোল্ড করবেন। তো আমরা ফটোশপে সেই মাপটাকে কোথায় পাবো? এই যে আমার সামনে একটা ফ্লাই আউট আছে অথবা একটা ডায়লগ বক্স, আপনারা যেটাই বলেন, ফ্লাই আউট, ডায়লগ বক্স, এনিথিং। এখানে দেখেন অনেকগুলো অপশন লেখা আছে, ফটো, প্রিন্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, অনেক কিছু আছে। তো এইখানে একটা অপশন আছে প্রিন্ট, আমরা বাকিগুলো আস্তে আস্তে জানবো। প্রিন্ট, তো প্রিন্টে আমরা গেলে দেখতে পাই A4 নামে একটা জায়গা আছে, A4 নিলাম। যারা আগের ভার্সনগুলো ব্যবহার করবেন ফটোশপে তাদের হয়তো এটা নাও আসতে পারে, তাদের আসবে এই জায়গাটা, এতটুকু আসবে। এখানে দেখেন অ্যাডভান্স অপশনে গেলে
এইটাতে কি অ্যাড করছে না, এইটাতে যেটা আপনাকে এখানে মাপটা লিখে দিতে হবে। যারা আগের অপশনসে যাবেন তাদের এখানে মাপটাকে লিখে দিতে হবে। এখান থেকে যেমন আমরা ধরি একটা A4 কাগজ, তার মাপ কত? একটা A4 কাগজের মাপ হচ্ছে 8.27 বাই 11.69 ইঞ্চিস মাপ এটা। তো আমরা এখানে মাপের এককটা আগে ইঞ্চি করে নিলাম, ইঞ্চি করলাম। তাহলে দেখেন একটা A4 কাগজের মাপ হচ্ছে 8.27 বাই 11.69। তো আমরা এই মাপটা এখান থেকে লিখে দিলেই পারবো, অথবা আপনার ক্লায়েন্ট অনেক সময় আপনাকে মাপ দিয়ে দিবে যে আমাকে এই মাপে একটা ডিজাইন করে দাও, এই মাপে একটা ডিজাইন করে দাও, তখন আপনি মাপটা এখানে লিখে দিবেন। সে মাপের ধরন হতে পারে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস। বাট যখন আমরা কাজগুলো করব ওয়েব বেস মানে ফেসবুকের জন্য, গুগল, টুইটার, ওয়েবসাইট বিভিন্নের জন্য, তখন মাপটা পিক্সেলেই বেশি দেওয়া হবে। বাট আপাতত আমরা মাপগুলো সম্পর্কে জানবো। আপাতত আমরা এখান থেকে প্রিন্ট থেকে A4-কে সিলেক্ট করলাম এবং মাপ যা আছে তাই থাকলে আমরা এখান থেকে ধরি ইঞ্চিতে অথবা যেই মাপে থাকুক। আর পিক্সেল রেশিও, এই যে 300 পিক্সেল রেশিও, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনবেন এবং মনে রাখবেন। যদি আপনার ডিজাইনটা হয় প্রিন্টের জন্য বলতে প্রিন্টিং প্রেসে প্রিন্ট হবে, অথবা ডিজিটাল ব্যানার, আপনারা দেখেছেন ডিজিটাল ব্যানার প্রিন্ট হবে, অথবা আমরা কম্পিউটার প্রিন্ট দিই, কালার প্রিন্ট দিই, লেজার প্রিন্ট দিই, সেই ক্ষেত্রে এই মাপটা এই পিক্সেল পার ইঞ্চ, সরি কেউ কিছু বললেন ভাই, একটু বলেন। আচ্ছা, আমি বলছি যে হার্ড কপির জন্য যেটা ব্যবহার করা হবে, আপনার কথাটা বোঝা যায়নি। আপনার প্রশ্ন, বলছি যে প্রিন্ট মিন্স হচ্ছে যেগুলো হার্ড কপির জন্য, মানে হার্ড কপি, হার্ড, ধরতে পারবো। আচ্ছা হার্ড কপি শব্দটা অফিশিয়ালি আসলে আমরা অন্যভাবে ব্যবহার করি। হ্যাঁ, যেমন প্রেসের প্রিন্ট, এটাকে কি আমি হার্ড কপি বলতে পারি, কিন্তু অফিশিয়ালি হার্ড কপি বলতে আমরা একটা কম্পিউটার প্রিন্টকে বোঝাই। ঠিক আছে, হার্ড কপি শব্দটা আমাদের একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা অফিশিয়ালি এই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। সফট কপি বলতে আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি সফট কপি মেশিনে দেখব, আর হার্ড কপি বলতে একটা প্রিন্টকে বোঝাই, এটা অফিশিয়ালি আসলে। বাট আমরা একটু গ্রাফিক্সের ভাষায় যদি বলি, প্রিন্ট মিডিয়ার জন্য, ডিজিটাল ব্যানার মিডিয়ার জন্য, কম্পিউটার প্রিন্টের জন্য, হ্যাঁ এই শব্দটা ব্যবহার করি। হার্ড কপি বলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে, কারণ ডিজিটাল মিডিয়ার জন্য আপনি প্রিন্ট করবেন, ওইটা তো প্রিন্ট করে ঘরে রেখে দিবেন না, হার্ড কপি ওইটা তো দেয়ালে লাগাবেন, রাস্তায় লাগাবেন, তাই না? এই জন্য তো ওই শব্দটা আমরা ওইভাবে দেখি প্রিন্টের জন্য। সেটা প্রিন্টের অনেকগুলো মেথড আছে, প্রেস, ডিজিটাল, কম্পিউটার, কালার, লেজার, আবার কার্টেজ, অনেক রকম প্রিন্ট আছে। তো এই ধরনের প্রিন্টিংয়ের জন্য আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে দেবেন। এই ধরনের প্রিন্টিংয়ের জন্য 300 গুড। হ্যাঁ আমার একটু কথা ছিল। জি বলেন। আচ্ছা, যে সফটওয়্যারতে যে এখন কাজ করা হচ্ছে, মানে পিএস কত, এটা সিসি সিসি, এই সফটওয়্যারটা মানে হচ্ছে কি লাইসেন্স তো লাগে, মানে লাইসেন্স লাগে না আমাদের দেশে। আমাদের দেশে লাইসেন্স লাগে না। আমাদের দেশে লাইসেন্স লাগলে তো আমরা সফটওয়্যার ব্যবহার করতে পারবো না, আমরা পাইরেটেড কপি ব্যবহার করি। আচ্ছা, এই প্রশ্নগুলো ক্লাসের মধ্যে আমি যতক্ষণ এখন ক্লাস করবো এর মধ্যে কোনো কোশ্চেন থাকবে না, আমি লাস্টে কোশ্চেন সেশন দিব, তখন হবে। ঠিক আছে ভাই, তখন উত্তরটা দিতে হবে, কারণ আমি একটা রিদমে আছি, রিদমটা ব্রেক হবে। হ্যাঁ, তো আমার লাস্ট সেশনে আমি আপনাদের আবার কোশ্চেন সেশন দিব, শুরুতে দিয়েছিলাম, লাস্টে আবার দিব, তখন কোশ্চেন থাকবে। আপাতত শুধু একটু শুনে যান, এই কোশ্চেনগুলো নোট ডাউন করেন, আমাকে শেষে প্রশ্নটা করবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখানে 300 নিয়ে নিব। ওকে, দেওয়ার পরে ক্রিয়েট দিলেই একটা আর্টবোর্ড চলে আসবে। ওকে, আমরা এই আর্টবোর্ড সম্পর্কে আরও ডিটেল, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেক্সট ক্লাসে জানবো। যারা নতুন করে কাজ করতে চান তাদের জন্য শুরু করলাম। এখন ফটোশপে যখন আপনি কাজ করবেন, আপনি কাজ করবেন কি নিয়ে? ফটোশপে মূলত সবচাইতে বেশি অথবা মূল যে কাজ ফটো এডিট করা, এই কারণে এটা ফটোশপ। ফটো মানে তো ফটো বোঝেনি। তো এই ফটোগুলো তো আপনি কোনো না কোনো ডিভাইসের মাধ্যমে নেবেন, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড ডিভাইসে, হতে পারে ডিজিটাল ক্যামেরা,
অথবা অন্য অন্য যেসব ক্যামেরা আমাদের দেশে আছে, অথবা ভিডিও থেকে, বিভিন্ন ডিভাইস থেকেই তো আপনি ফটোটা পাবেন, অথবা গুগল থেকেও আমরা এখন ছবি নেই বিভিন্ন প্রয়োজনে। তো আমরা আপনার কাছে একটা ছবি দেওয়া হলো, আমি আপনাকে অথবা আপনার ক্লায়েন্ট কেউ একজনে আমাকে আপনাকে একটা ছবি দিল এবং আপনাকে বললো এই ছবিটা এডিট করে দাও, বিভিন্ন রকম সে আপনাকে তার কি কি প্রয়োজন সেগুলো জানালো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইভাবেই শুরু করব, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। তো এখন আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করলাম, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিয়েছে। আমরা যারা ছবিগুলো নেই ইমেইলের মাধ্যমে অথবা পেন ড্রাইভে অথবা বিভিন্ন মেমোরি কার্ডের মাধ্যমে, সেই ছবিগুলোর ফরম্যাটটা আপনারা খেয়াল করবেন, মোস্ট ফটোর ফরম্যাটটা থাকে জেপিইজি। তো আমরা একটা ছবি ওপেন করি, তাহলে ছবিটা যে ছবিটা আপনাকে দিয়েছে আপনি আপনার কম্পিউটারে কোথাও সেভ করলেন, কোনো ড্রাইভে সেভ করলেন। তো আমি সেই ছবিটাকে আপনি কোথা থেকে ওপেন করবেন, ফাইলে গিয়ে ওপেন। তো এখানে আমার দুটো ছবি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে এই একটা ছবি ওপেন করলাম, এই ছবিটা ওপেন হয়ে গেছে। তো আমি এটাকে ফাইলটা ওপেন হয়েছে, প্রথমে ফাইলটাকে একটা সেভ দেওয়ার চেষ্টা করি। এই ছবিটা আমরা গুগল থেকে নিয়েছি, বাট আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল এই ছবিটাতে আমাকে পানিটা বদলে দিতে হবে, এরকম পানি চলবে না, ডিফারেন্ট পানি দরকার। এই আকাশটা এরকম আকাশে চলবে না, আকাশটা বদলে দিতে হবে। এই যে গ্রিন ফিল্ড যতটুকু এরিয়া আছে, গ্রিন এরিয়া, এটাকে আরো গ্রিন করতে হবে এবং পাহাড়টাকে আরেকটু উজ্জ্বল করতে হবে, জাস্ট আকাশের সাথে মিল দেখে পাহাড়ে একটু লাইট অথবা ওয়াটার কালার চেঞ্জ করতে হবে। সহজ করেই শুরু করলাম, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে এই রেগুলেশন দিয়ে দিল, আপনাকে এই কয়টা কাজ করার জন্য অর্ডার করলো। তো আমরা কি করলাম, ফাইলটা ফটোশপে গিয়ে ওপেন দিয়ে ফাইলটা যেখানে আছে সেখান থেকে ওপেন করলাম। আমাদের বাম পাশে এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি টুলস প্যানেল। ওপরের এই অংশটা মেনু বার, ডান পাশে এই অংশটাকে আমরা কমান্ড প্যানেল বলি, অথবা এই মুহূর্তে যে অংশটা আপনারা দেখতেছেন এটাকে আমরা বলি লেয়ার অথবা লেয়ার প্যানেল অথবা অপশনস অথবা কমান্ড। এই পুরো অংশটাকে আপনি যেটা বলেন সেটাই ঠিক আছে, কারণটা হচ্ছে এই অংশগুলো এক একটা সফটওয়্যারে এক একভাবেই ব্যাখ্যা করা হয়, কিন্তু কাজে। ওকে, তাহলে টুলস প্যানেলটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত জেনে রাখা। এই হচ্ছে মেনু বার, অপশনস প্যানেল অথবা কমান্ড প্যানেল, এটাও হচ্ছে অপশনস এবং কমান্ড প্যানেল, যেটাই বলেন আপনি, কোনো সমস্যা নেই। বাট ফটোশপের জন্য একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে কমান্ড প্যানেলে অথবা অপশনস প্যানেলে লেয়ার। এই যে লেয়ার, দেখেন আমার ছবিটা আমার সামনে ওপেন হয়েছে এবং পাশে আমরা ছোট্ট একটা লেয়ার নামক একটা বারের ভিতরে দেখতে পাচ্ছি, ছবিটাকে ছোট করে সেখানে লেখা ব্যাকগ্রাউন্ড এবং একটা তালা দেওয়া লক। আমরা লকটার উপরে ক্লিক করলাম, ওকে, লকটা আনলক হয়ে গেল। এখন আমার টুলস প্যানেলের প্রথম যে টুলসটা আছে মুভ টুল, এই মুভ টুলটা কি দেখেন, চাইলে আমি ছবিটাকে মুভ করতে পারি, কিন্তু একটু আগে যখন লক ছিল, এই যে লকটাকে আমি ফিরিয়ে আনলাম, আমি কিন্তু এখন এটাকে মুভ করতে পারতেছি না। আমাকে বললো যে তুমি এটা লকটা খুলতে হবে। ওকে, তাহলে আমি লেয়ার প্যানেলে ক্লিক করলাম, এটা আনলক হয়ে গেল। এবার এই লেয়ারটার নাম একটা লেয়ার 0 আছে, আমি লেয়ার নামের উপরে ডবল ক্লিক করে নামটা দিয়ে দিলাম, মাউন্টেন নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে টুলস প্যানেলের প্রথম টুলস হচ্ছে মুভ টুল, তার কাজ হচ্ছে মুভ করা। কোনো একটা জিনিস আগের অবস্থায় ফিরে যেতে চাইলে আমরা দিব কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড রিডু। ফটোশপে অন্যান্য সফটওয়্যার একটু আলাদা, বাট ফটোশপে কন্ট্রোল জেড আনডু, আবার কন্ট্রোল জেড দিলে হবে রিডু। বাট একের অধিক আনডু করার জন্য কন্ট্রোল অল্টার জেড অথবা এডিট আনডু। হ্যাঁ, এখান থেকে আমরা পাবো, যত কাজ করবো ততক্ষণই এখানে লেখা থাকবে, আনডু অনেকগুলো লেখা থাকবে। ওকে, আরও জানবো আমরা কিভাবে অনেক পিছনে ফিরে যেতে পারি। তো আমাদের এই ছবিটা আমরা পেয়েছি সামনে, এটাকে আনলক করলাম, লেয়ারটা একটা নাম দিলাম,
এবার আমি ছবিটাকে একটু ছোট করতে চাচ্ছি, তাহলে আমাদের টুলস প্যানেলের নিচে দেখেন একটা ম্যাগনিফাই গ্লাসের মতো আছে, যেটাকে আমরা বলি জুম টুল। জুমকে নিলাম, দেখেন একটা প্লাস সাইন, আমাদের জুমের ভিতরে একটা প্লাস সাইন দেখতেই পাচ্ছেন। ক্লিক করেন, বড় হচ্ছে। আর অল্ট কি, কিবোর্ডের অল্ট কি অথবা অল্টের কি চেপে রেখে ক্লিক করেন, জুম আউট হচ্ছে। তাহলে জুম ইন প্লাস জুম আউট। আমার 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 কথা কি আপনারা একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাই সবাই? একজন বলবেন কাইন্ডলি, শুনতে পাচ্ছি। একদম লাউড এবং ক্লিয়ার। আচ্ছা, কেউ কেউ লিখছেন যে প্লিজ স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ার, স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি আসলে একটা সাউন্ড সিস্টেম নিয়ে বসে আছি, এবং আমি আশা করি যে এই সাউন্ড সিস্টেমের বেটার সাউন্ড সিস্টেম বাংলাদেশে, সুতরাং আমার কথা খুব স্পষ্ট আপনাদের শুনতে পাওয়ার কথা, সাউন্ডও খুব লাউড। তো যারা লিখছেন যে লাউড, প্লিজ স্পিক লাউড, তারা কাইন্ডলি আপনার সাউন্ড সিস্টেমটাকে একটু চেক করবেন, আপনার সাউন্ড সিস্টেমটাকে চেক করবেন। ওকে, তো আমরা জুম ইন করার জন্য কি করলাম, জুম টুল নিয়ে জাস্ট ক্লিক, জুম হচ্ছে। আর কিবোর্ডের অল্টার কি চেপে রেখে ধরে রেখে দেখেন এখন সাইনটা মাইনাস হয়ে গেছে, প্রেস করেন জুম আউট। অথবা কন্ট্রোল কি চেপে রেখে আমাদের প্লাস কি চাপেন, জুম ইন। কন্ট্রোল কি চেপে রেখে মাইনাস কি চাপেন, জুম আউট। ওকে, এগুলো মনে রাখতে হবে। এগুলো কোথায় আছে, আমরা আমাদের কিবোর্ড শর্টকাট এই ভেতরে এইখানেই দেখবেন, প্রত্যেকটার সামনে কিবোর্ড শর্টকাট আছে। যে জিনিসটাই ব্যবহার করবেন সেই কিবোর্ড কমান্ডটা নোট করে রাখবেন, ব্যবহার করবেন, শিখে যাবেন, আস্তে আস্তে শিখবেন, একবারে সম্ভব না। এখন এটা ছোট করলাম, আপনি চাচ্ছেন ফিট টু স্ক্রিন। ফিট টু স্ক্রিন বলতে কি বোঝাচ্ছি, এইটা হচ্ছে আমার স্ক্রিন, এতটুকুর ভিতরে ছবিটা ফিট হয়ে যায়। তাহলে কন্ট্রোল চেপে রেখে জিরো, জিরো হয় না তো? ওকে, আমি একটু আবার দেখি, কন্ট্রোল চেপে রেখে, আচ্ছা আমার নাম লকটা বন্ধ ছিল, সরি, হয় আমার কিবোর্ডের নাম প্যাডটা বন্ধ ছিল। কন্ট্রোল চেপে রেখে জিরো, ফিট টু স্ক্রিন। কন্ট্রোল চেপে রেখে 1 দিলে হবে অ্যাকচুয়াল সাইজ, মানে এই ছবিটার আসল যে মাপ। আর কন্ট্রোল 0 দিলে ফিট টু স্ক্রিন। তাহলে কন্ট্রোল মাইনাস ছোট, কন্ট্রোল মাইনাস বড়, কন্ট্রোল 0 ফিট টু স্ক্রিন, কন্ট্রোল 1 অ্যাকচুয়াল সাইজ। এই চারটা জিনিস অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসেছেন। খাতা কলম নিয়ে যারা বসেন নাই তারা আসলেই ঠিক করেননি কাজটা। খাতা কলম নিয়ে বলবেন, প্লিজ আরেকবার বলবেন। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল চেপে রেখে মাইনাস জুম আউট, কন্ট্রোল চেপে রেখে 0 ফিট টু স্ক্রিন, কন্ট্রোল 1 অ্যাকচুয়াল সাইজ। ওকে, এখন আমরা তো এটাকে ফিট টু স্ক্রিন করলাম, আনলক করলাম লেয়ারটা, তাই না? তো এখন আপনাকে বলা হয়েছিল কি পানিটা পরিবর্তন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের টুলস প্যানেলের 4 নাম্বার টুলস, কুইক সিলেকশন টুলস, সিলেক্ট করলাম। দেখেন ছোট্ট একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, তাই না? একটা বৃত্ত, এবং তার মাঝখানে একটা প্লাস সাইন আছে। তো এই বৃত্তটা আমরা আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কি আছে না, পির পরে, পি পরে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দুইটা কি আছে, একটা হচ্ছে ওপেনিংটা, এটা দিলে ছোট হবে, পরেরটা দিলে বড় হবে, ছোট। ওকে, আমি এই সাইজটাই রাখলাম। আমি কুইক সিলেকশন টুলস নিলাম, ড্র্যাগ করলাম, দেখেন পানির জায়গাটুকু ধরে ফেলছে, একটা ডোটেড লাইন মুভ হচ্ছে। হ্যাঁ, এই যে একটা ডোটেড লাইন মুভ হচ্ছে, নড়তেছে। এই ডোটেড লাইনটা যখন আপনার ফটোশপে কোথাও এরকম চলতে থাকবে, তখন মনে করবেন ওই জায়গাটা অ্যাক্টিভ অবস্থায় আছে, ওইটা সিলেক্টেড অবস্থায় আছে, আমাকে কিছু করলে ওর ভেতরেই করতে হবে, ওই অবস্থায় আমি অন্য কিছু করতে পারবো না। তো আমার এখন ডোটেড লাইনটা আছে, একটা এরিয়া সিলেক্টেড আছে, তা আমার টার্গেট ছিল পানিটাকে পাল্টাতে হবে। তো পানিটাকে পাল্টানোর জন্য আমি প্রথমে চিন্তা করলাম পানিটাকে ফেলেই দিই। তাহলে এই যে আমি সিলেক্ট করেছি কুইক সিলেকশন টুলস দিয়ে, এবার আমি ডিলিট চাপলাম, পানিটা চলে গেল। এবার ডোটেড লাইনটা, এই জায়গাটা আবার একটু বলবেন? ওকে ওকে, আবার বলছি।
কুইক সিলেকশন টুলস নিলাম। আমি সম্ভবত আমার ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। আমি আপনাদের ভিডিওর ব্যাপারে আজকে অ্যাডমিশনে কথা বলবো, অবশ্যই আপনাদের ভিডিওটা দেওয়ার ব্যবস্থা করে দিব, হ্যাঁ বাট ভিডিও রেকর্ড হচ্ছে ক্লাসটা, আপনারা ভিডিওটা পাবেন। ওকে, আমি একটু অ্যাডমিশনের সাথে কথা বলে দেখি। তো আমি কুইক সিলেকশন টুলসটাকে নিলাম। এই যে বৃত্তটাকে ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ছোট করা, বড় করা। এবার আমি ড্র্যাগ করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি ডিলিট দিলাম, চলে গেল। এখন এই যে ডটেড লাইনটা এখনো স্টিল মুভিং, ইটস মিন দিস এরিয়া is still selected. So if you want to do anything else, you have to deselect this area. এই ডটেড লাইনটাকে বন্ধ করতে হবে। তাহলে কিভাবে বন্ধ করব? এটা তো নোটতেই আছে। আমাদের মেনু বারে সিলেক্ট, ডিসিলেক্ট ছেড়ে দিছে, বাস এখন আপনি ফ্রি হয়ে গেলেন। এবার আপনার ক্লায়েন্ট আপনাকে আরও বলেছে এই আকাশটা বদলে দিতে হবে। তাহলে আমি আবার কুইক সিলেকশন টুলসেই নিলাম এবং ড্র্যাগ করতেছি ঠিক যে জায়গাটা আমার ধরা দরকার, ধরলাম। দেখেন সিলেক্ট করে ফেলছে। কিছু কিছু সময় হতে পারে ব্যাপারটা এরকম হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে, হতে পারে অনেক ছবিতেই হবে, অবশ্যই হবে এরকম ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটা রাখতে হবে। এই মুহূর্তে আমি যে কুইক সিলেকশনের মুডটা ব্যবহার করতেছি এটা হচ্ছে এই যে জায়গায় দেখেন প্লাস মুড। এবার আমি চলে যাব মাইনাসে। মাইনাসে গিয়ে যে জায়গাটা বেশি ধরে ফেলছে সেই জায়গাটাকে একটু ছেড়ে দিই। প্রয়োজনে আমার এই সার্কেলটাকে একটু ছোট করে নেন যাতে আরেক জায়গায় ক্লিক না হয়ে যায়। ছোট করে তারপরে যে জায়গাটা আমার ধরা রাখা দরকার সেই জায়গাটাতে ক্লিক করে আমি আবার ছেড়ে দিলাম। এই তাহলে মাইনাস কি করছে, সার্কেলটা ছোট করুন। পির পরে কিবোর্ড ব্র্যাকেট, পির পরে একটা কি আছে, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুইটা কি আছে। প্রথমটাকে দিলে ছোট, পরেরটাকে দিলে বড়, প্রথমটাকে দিলে ছোট, পরেরটাকে দিলে বড়। ঠিক আছে, এই উত্তরগুলো তো দিচ্ছি, 3 বার বলেছি, একটু নোট করবেন, কাইন্ডলি একটু নোট করবেন। হতে পারে আমি চেষ্টা করছি আপনাদের জন্য বেটার কিছু নোট করবেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তো আমি তো এটা এখন ছাড়লাম, এখন এরিয়া কি, আকাশের এরিয়াটা সিলেক্টেড, তাই না? এখন আমি আকাশটাকে রাখবো না, আবার ডিলিট, চলে গেল আকাশ, থাকলো শুধু মাউন্টেন এবং গ্রিন লাইন। এবার সিলেকশনটা ছাড়ার জন্য আবার কি করতে হবে, এই যে ডটেড লাইনটা এখন মুভ হচ্ছে এটাকে ছাড়ার জন্য সিলেক্ট, ডিসিলেক্ট। ওকে, এখন আমরা যেটা চাচ্ছি আমাদের ক্লায়েন্ট বলেছে এখানে একটা পানি দিতে হবে এবং আকাশ দিতে হবে, বেটার, উজ্জ্বল, চমৎকার। এবার আমরা গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমি সার্চ করি প্রথমে, এটা পাহাড়ের সামনে তো লেক টাইপ অথবা রিভার টাইপ, তো আমি এখানে রিভার ওয়াটার লিখে সার্চ করি। ভালো ডিজাইনার হতে গেলে গুগলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে কিন্তু, হ্যাঁ ইউটিউবের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে। আমরা এখানে পানি দেখতে পাচ্ছি। তো আপনারা যখন গুগল থেকে কোনো ছবি ইউজ করবেন সব সময় চেষ্টা করবেন সেই ছবিটা যেন অবশ্যই, এই যে দেখেন এখানে একটা পিক্সেল রেশিও আসতেছে, সেই ছবিটা যেন 1000 পিক্সেলের উপরে হয়। কেন সেটা পরে ব্যাখ্যা করব, বাট যেই ছবিটাই নেবেন চেষ্টা করবেন ছবিটা যাতে 1000 পিক্সেলের উপরে হয়। ওকে, রাইট ক্লিক করে কপি করলাম, কপি ইমেজ। এবারে আমি ফটোশপে চলে গেলাম, মুভ টুলে চলে যাব। যখনই অন্য কোনো কাজ শেষ হয়ে যাবে আমরা মুভ টুলে ফিরে যাব। এবার আমরা তো একটা পানির ছবি কপি করেছি, এবার এডিট, পেস্ট, দেখেন একটা পানির ছবি চলে আসছে। এবং এই যে লেয়ার প্যানেলের দিকে তাকালে দেখবেন ঠিক মাউন্টেন লেখার লেয়ারটার উপরে একটা লেয়ার এসেছে, ওয়াটার লেয়ার। তা আমি লেয়ারটাকে ডবল ক্লিক করলাম এবং লিখলাম ওয়াটার, এবং এই লেয়ারটাকে নিচে নামাই দিলাম, ফলে মাউন্টেনের পেছনে সে চলে গেল।
এবার এটাকে আমি বড় করলাম। ও সরি সরি সরি, এখন লেয়ার তো আমি, এটা তো পেছনে, লেয়ারটাকে কি করলাম, ধরে উপরে নিচে, আমি নিচে নামিয়ে দিলাম। এখন এটাকে আরো বড় করা দরকার, বড় করা দরকার, তাই না? আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাই নিয়ে কাজ করতে পারবো, সেই লেয়ারে যা আছে তাই নিয়ে কাজ করতে পারবো। আমি যে লেয়ার সিলেক্টেড, এই যে ক্লিক করেছি এখন সিলেক্টেড, ক্লিক করলাম এটা সিলেক্টেড, এখন আমি এইটাকে নিয়েই কাজ করতে পারবো। তো আমি ওই লেয়ারটাকে আগে প্রথমে সিলেক্ট করলাম। এবার আমাদের ঠিক এই উপরে দেখেন এখানে একটা অপশনস আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, চেক করলাম, একটা বাউন্ড বক্স অথবা ট্রান্সফর্ম বক্স আমরা দেখতে পাচ্ছি। এবার এই কর্নার ধরে আমি এটাকে বড় করলাম, এই দিকে বড় করলাম, বের হয়ে যাক, কোনো সমস্যা নেই, দেখতে পাবো ভিতরেটুকু, এবং এইটাকে ধরে নিচে নামিয়ে দিলাম। ওকে, নিচে নামিয়ে দিলাম। এবার এই দাগটা এখনো অ্যাক্টিভ, এবার এই টিক চিহ্নের উপরে ক্লিক করে আমরা সিলেকশন ছেড়ে দিলাম এবং এই বক্সটাকে বন্ধ করার জন্য আবার এই শো ট্রান্সফর্ম বক্সটাকে বন্ধ করে দিলাম। তাহলে একটা পানি দেখা যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে। এবার আমাদের আকাশ দিতে হবে। তুমি ভিডিও দিত। এখন আমি এখান থেকে স্কাইটাকে রাইট ক্লিক করে কপি করলাম। এবার ফটোশপে চলে গেলাম, এডিট, পেস্ট। আকাশটাকে বড় করা দরকার এবং এই লেয়ারটা আমার মাউন্টেনের নিচে আছে, আমি এটাকে ডবল ক্লিক করে নাম দিয়ে দিই SKY, স্কাই। এবার এই লেয়ারটাকে ধরে সিলেক্ট অবস্থায় আছে, মুভ টুল সিলেক্ট আছে, আমি লেয়ার সিলেক্টেড এবং মুভ টুলে আছে। এবার শো ট্রান্সফর্ম চেক করলাম এবং এখানে ক্লিক করে বড় করলাম। এই সিলেক্ট করলাম, এবারে টিক চিহ্নে ক্লিক করলাম এবং শো ট্রান্সফর্মকে চেক করে দিলাম। তো আকাশ চেঞ্জ হলো, পানিও চেঞ্জ হলো, আকাশ নীল, পানিও মোটামুটি নীল। এবার ক্লায়েন্টের চাহিদা ছিল এই এরিয়াটাকে, গ্রিনটাকে আরো গ্রিনিশ করার জন্য। তাহলে আমি এবার মাউন্টেন লেয়ারে গেলাম, কারণ আমি এই জায়গাটায় কাজ করব, অবশ্যই সেই লেয়ার সিলেক্ট থাকতে হবে, নাহলে আমি কাজ করতে পারবো না। আমি আবার কুইক সিলেকশন টুলস নিলাম, এবার আমি ক্লিক করে এই গ্রিন এরিয়াটাকে ধরলাম, কিন্তু দেখেন সব ধরে ফেলছে। তাহলে কি করবো, আমি কুইক সিলেকশন টুলস নিয়ে আগে আমার মাইনাসটা এর আগে কাজ করেছিলাম সেটা এখনো সিলেক্টেড, তাহলে আমি আগে নর্মালি সিলেক্ট করি, নর্মাল নিয়ে জাস্ট আগে সিলেক্ট করে নিলাম। এবার দেখেন অতিরিক্ত ধরে ফেলছে, সেই ক্ষেত্রে আমি এবার মাইনাসটাকে নিব এবং যে জায়গাগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছি সেই জায়গাগুলোকে ক্লিক করব। পুরোটাই ছেড়ে দিয়েছি, ক্লিকটা বেশি হয়ে গেছে, আমার সাইকেলটা একটু বড় করে নেওয়া উচিত ছিল। ওকে, আমি আবার ধরি, এই নিলাম, এবং মাইনাসটাকে দিয়ে এবারে আমি আমার সাইকেলটাকে একটু ছোট করে নিই, আরেকটু ছোট করে নিই, তাতে কাজ করতে সুবিধা হবে, কারণ ও অনেক বেশি জায়গা ধরে ফেলছিল। ঠিক আছে, তাহলে দেখেন যে এই সার্কেলের সাইজটা সিলেকশনের বেলায় অনেক গুরুত্বপূর্ণ ভাবে রাখে। এই জায়গাটা আমি বেশি ছেড়ে দিয়েছি, তাহলে আবার প্লাসে চলে যাই এবং এই যে ক্লিক করে ধরে নিলাম। কিছু কিছু কাজ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দুইবার করেছি এবং করে করতেছি। ওকে, তো আমার এরিয়া সিলেক্টেড, আমি মাউন্টেন লেয়ার সিলেক্টেড আছি। এখন আমি এটাকে ব্রাইট করব, কালারটাকে গ্রিনিশ করব। তাহলে আমাদের সিলেক্টেড অবস্থায় ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট গেলাম, ব্রাইট করলাম,
একটু ব্রাইট করলাম, কম বেশি এটা করে আপনি দেখে নেবেন, বুঝে নেবেন, কারণ এটা চোখের দেখার ব্যাপার এবং এক এক ছবিতে ব্যাপারটা এক এক রকম হবে। ওকে দিলাম, একটু ব্রাইট হয়েছে আগের চাইতে। কি ছিল, এই ছিল আগে, এখন এই হয়েছে। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার ব্যালেন্স নিলাম এবং এই যে গ্রিন একটা বার আমি দেখতে পাচ্ছি, এটাকে ধরে একটু গ্রিনের দিকে মুভ করলাম, একটু অল্প, হ্যাঁ, ওকে দিলাম। তো একটু অনেকখানি গ্রিন হয়েছে। এবারে সিলেকশনটাকে আমরা ছেড়ে দিব, সিলেক্ট, ডিসিলেক্ট। তাহলে আমরা ছবিতে পানি পরিবর্তন করলাম, আকাশ পরিবর্তন করলাম এবং গ্রিন অঞ্চলটাকে একটু গ্রিন করলাম। এখন আমার কাজ শেষ। এবার ফাইলটাকে আমি সেভ দিব। এবার আমি চলে যাই ফাইল, সেভ। এবার আমি এটাকে সেভ করি এবং আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। তো এখানে আমি এটার নাম দিয়ে দিলাম ক্লাস 1। একটা ফটোশপ বাই ডিফল্ট সে .psd ফরম্যাটটাই সেভ করে। .psd এটা ফটোশপের নিজস্ব ফরম্যাট, তাহলে সেটাই সিলেক্টেড আছে, সেভ দিলাম। তাহলে আমার এই ফাইলটা আমরা যদি চেক করি, আমরা দেখতে পাবো এই ফাইলটা আমরা সেভ করেছি। বাট এই ফটোশপ পিএসডি ফাইল আমি তো কাউকে দিতে পারবো না, কারণ সে তো ওপেন করতে পারবে না ফটোশপ ছাড়া। বাট এটা সে ফোনে ওপেন করতে পারে, কম্পিউটারে, ল্যাপটপে, যে কোনো জায়গায় যাতে ওপেন করতে পারে। তার জন্য এই ছবিটাকে আমরা সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ। এইবার পিএসডির এই জায়গায় ক্লিক করে আমি জেপিইজি ফরম্যাটটা দিয়ে দিব, প্রথমটা দিলাম। এবার আবার সেভ করি। এবার ছবির কোয়ালিটি আপনি কেমন চাচ্ছেন, যদি আপনি এখান থেকে ম্যাক্সিমাম দেন তাহলে ফাইলটা কি হবে, ভারী হবে। এই যে একদম দিয়ে দিলাম, দেখেন ফাইলটার সাইজ কত এখন, 1.8 মেগাবাইট। বাট এটা অনেক ভারী। আমি হাই দেই, তাতে 562 মেগাবাইট। ফাইলটা অনেক হালকা, কারণ এটা শুধু দেখার জন্য আমি হাই রাখলাম। বাট আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে এটাকে কম বেশি করে নেবেন, এটা চাহিদার উপরে ডিপেন্ড করবে, ক্লায়েন্টের চাহিদার উপরে। ওকে, আমি ম্যাক্সিমাম দিলাম। এবার ওকে দিলাম, ক্লিক করি। দেখেন এই যে আমার এডিট করা ছবিটাও এখানে সেভ হয়ে গেছে জেপিইজি মোডে। আমরা এটা একটু দেখি। তো আমাদের মূল ছবি কি ছিল আমরা সেটাও দেখতে পাবো। এই ছিল মূল ছবি যেটা নিয়ে আমরা কাজ করেছি। আর এটাকে এডিট করে আমরা এই ছবিটাকে ক্রিয়েট করেছি। তাহলে ইউ ক্যান ফাইন্ড দ্য ডিফারেন্স, যে আমরা এটা যদিও একদম প্রথম ক্লাসের জন্য আপনাদের জন্য একটা সহজ একটা প্রজেক্ট নিয়ে করার চেষ্টা করলাম, যাতে আপনারা একটু করতে পারেন। হ্যাঁ, কথা বললাম তো এটা খুব সহজ একটা প্রজেক্ট, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর যেহেতু অনলাইন, আমরা যখন আমরা লাইভ ক্লাস করি তখন ব্যাপারটা আরও অনেক ব্যাপারের চেষ্টা করি বোঝানোর জন্য। তো অনলাইন আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, এই জন্য ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আমরা আজকে কি করলাম, ফটোশপে আমরা একটা ছবিকে ওপেন করা যা শিখলাম। এবার ফাইলটাকে বন্ধ করে দিই, ফাইল ক্লোজ, বন্ধ হয়ে গেল। স্যার আমার একটা কোশ্চেন, একটু পরে আমি শেষ করি ভাইয়া, একটু পরে আমি কোশ্চেন সেশন দেবো। তো আমরা আজকে ক্লাসে কি করলাম, আমরা ফটোশপে ছবি ওপেন করলাম, মুভ টুলটা সম্পর্কে জানলাম,
কুইক সিলেকশন টুল সম্পর্কে জানলাম, লেয়ার প্যানেল সম্পর্কে জানলাম, সিলেক্ট থেকে ডিসিলেক্ট কীভাবে করে জানলাম, এরপরে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার এবং ব্রাইটনেসের ব্যাপারে কিছুটা জানলাম এবং ফাইলটাকে জেপিজি মোডে সেভ করা জানলাম। তো এতটুকু কাজ আপনারা বাসায় ট্রাই করবেন, এরকম একটা ছবি নিয়ে করবেন, করে গ্রুপে পোস্ট করবেন, কি পারলেন কি না পারলেন আমি গ্রুপে আপনাদের ছবি দেখলে বুঝতে পারবো এবং সেইভাবে আপনাদেরকে নার্সিং করার চেষ্টা করব। ওকে, তো এই ছিল আজকে প্রথম দিন, প্রথম ক্লাসের এই অপশন। এখন আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন তাদেরকে কোশ্চেন সেশন দিচ্ছি। শুরু করেন একজন একজন করে। প্রথমে কে বলছেন, কোথা থেকে বলছেন এবং নামটা বলে নেবেন কাইন্ডলি, কারণ বিশাল লিস্ট তো। স্যার আমি শাশ্বত বলছি স্যার, যশোর থেকে। ওকে শাশ্বত বলেন। স্যার বলছিলাম ওই ফটোশপ নিয়ে কোশ্চেনটা ছিল যে ছবিটা আমি যখন কাটছি মাউন্টেন, হ্যাঁ, কর্নার গুলো তো স্যার স্মুথ নয়, কর্নার গুলো স্মুথ করলে তো ভালো দেখাতো, এটা কিভাবে করা যায়? আস্তে আস্তে সব হবে, আস্তে আস্তে। এটা স্মুথ হওয়াই উচিত, ওই কর্নারগুলো স্মুথই হওয়া উচিত, কিন্তু সেই স্মুথ করতে গেলে যে ব্যাপারটা সেটা আমি এখন ব্যাখ্যা করলে অনেকের জন্য ব্যাপারটা টাফ হবে, বাট এটা আপনি জেনে যাবেন আস্তে আস্তে। আমাদের কোর্সের মধ্যে আছে, পরের ক্লাসে আপনি আরেকটু বেশি জানবেন, এরপর স্মুথ হবে, এরপরে সেখান থেকে আকাশের সাথে রিফ্লেক্ট, পানিতে ছায়া পড়বে, পাহাড়ের ছায়া পড়বে, আকাশের মেঘ দেখা যাবে, আরও অনেক কিছুই হবে, আস্তে আস্তে জেনে যাবেন। ওকে বলেন, তারপরে কোশ্চেন কার? হ্যালো, হ্যাঁ নামটা বলবেন, কোথেকে বলছেন বলে নেবেন। সাবিরউদ্দিন বলছি সাভার থেকে। আচ্ছা বলেন সব বিষয়। আমার কোশ্চেন হচ্ছে যে অ্যাকচুয়ালি তার আগে কোশ্চেন করার একটু একটা মিনিট একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্যে বলছি যে কোশ্চেনগুলো যদি নোট করে রাখা যায় তাহলে হচ্ছে কিছু বেনিফিট পাওয়া যায়। আমি শেয়ার করতেছি, যেটা আমি অনেকগুলো কোশ্চেন নোট করে রেখেছিলাম, তার ভিতরে হচ্ছে আমার একটা কোশ্চেন শুধু আছে, সবগুলোর অ্যান্সার আমি আপনার কাছ থেকে পেয়ে গিয়েছি। তো আমি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো কোশ্চেনগুলো সেশন চলাকালে না করে একটু নোট করে রাখবেন। আমার জন্য খুব সুবিধা হয় ভাই, কথা বলা খুব কষ্টদায়ক কাজ, কথা বলা খুব কষ্টদায়ক কাজ, এর ভিতরে যখন কেউ ইন্টারাপ্ট করে খুব খুব সমস্যা হয়। তো যে নোট করে রাখাটা এবং শেষে কোশ্চেন করা। 5টা কোশ্চেনের ভিতরে 4টা কোশ্চেনের অ্যানসার আমি আপনার সেশন থেকে পেয়ে গেছি, শুধু একটা কোশ্চেন আছে। ওকে বলেন। সেই কোশ্চেনটা হচ্ছে আপনি দিয়ে দিবেন, কিন্তু হচ্ছে এটা হয় না, হচ্ছে মাঝখানে আমরা ইন্টারাপ্ট করেছিলাম, সেজন্য আপনি ভাইয়া বলছেন যে প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন 300 রাখার জন্য, আদারওয়াইজ আমরা কত রাখতে পারি? ওই সময় যখন আমরা কাজটা করব ওয়েবসাইটের জন্য, যেমন আপনি ফেসবুকে পোস্ট করবেন, আপনি গুগলে পোস্ট করবেন, আপনি টুইটারে ব্যবহার করবেন, ফেসবুকে ব্যবহার করবেন, অথবা কোনো ওয়েবসাইটে ওয়েব ব্যানার কোনো প্রতিষ্ঠান ওয়েব কোম্পানির জন্য করবেন, সেই ক্ষেত্রে রেজুলেশন 72 এক্সিলেন্ট, এর বেশি রাখার দরকার নাই, 72 এক্সিলেন্ট। আমি অ্যাকচুয়ালি আগে নরমাল মানে আমাদের ডেইলি লাইফে যতটুকু ফটোশপের কাজ করা লাগে সেটা করতাম, তার জন্য সেই 372 আমি ইউজ করতাম, কিন্তু কখন কোনটা ইউজ করতে হয় সেটা জানতাম। এটা হয় কি, এটা ফটোশপের একটা সমস্যা হয় কি, যে ফটোশপে যখন আমরা রেজুলেশনটা কমাই দেই, লেখাটা অথবা ছবিগুলো পিক্সেলটা ফেটে যায়। আপনারা অনেক সময় ছাপা ছবিতে দেখবেন যে ছবি ফেটে গেছে, এটা কারণ হচ্ছে রেজুলেশন কম ছিল। ওইটা প্রিন্ট করলে বোঝা যায়, খালি চোখে মনিটরে বোঝা যায় না, প্রিন্ট করলে বোঝা যায় ব্যাপারটা। ওকে, তারপরে কোশ্চেনটা বলেন। বলেন ভাইয়া, কোথা থেকে বলছেন, কে বলছেন? শতাব্দী কোথেকে? ক্যানিগঞ্জ থেকে। বলেন ভাই, বলেন, শুনছি আমি, বলেন। ভাইয়া আপনার যে ফটোশপের যে ভার্সনটা আপনি ইউজ করছেন সেটা লিংকটা কি আমাদের দেওয়া হবে? হ্যাঁ, আপনি সফটওয়্যারের লিংকটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেই ব্যাপারটাও ওইখান থেকে পেয়ে যাবেন। আজকেই বোধহয় সফটওয়্যার লিংকটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, মেহেদি হাসান বলছিলাম চিটাগং থেকে। জি বলেন মেহেদি। জি ভাইয়া, হচ্ছে আমরা যে নরমালি যে মেহেদি হচ্ছে ফটোশপটা শেখার কারণ হচ্ছে, কারণ আমরা যে বিভিন্ন প্রোগ্রাম বা এটার জন্য যে টেমপ্লেট গুলো তৈরি করি, অথবা হচ্ছে আমাদের প্রোডাক্টের পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকে, সেই জিনিসটা কি আমরা শিখতে পারবো এখান থেকে? যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ধরনের টেমপ্লেট যেগুলোতে মানে যেগুলো আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়, সেই জিনিসটা কি এখান থেকে শিখে যাবে? আসলে ফটোশপের টুলসগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন সবকিছু। তো
তো সেই টুলসগুলো দিয়েই তো আপনাকে কিছু করতে হবে, যাই করেন টুলসগুলো দিয়েই তো করতে হবে। সুতরাং এর ভিতরে আমি চেষ্টা করব পুরো ক্লাসটার ভিতরে সকল টুলসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া, এবং ফটোশপের বিভিন্ন রকম ইমেজ এডিটিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ফটো ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অন্যান্য যে কাজগুলো সবগুলোই দেওয়ার চেষ্টা করবো। এবং আশা করি আপনি যখন টুলসগুলো সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, আপনি তৈরি করতে পারবেন, আশা করি পারবেন। ভাইয়া আমি মোহাম্মদ ওলিউল্লাহ বরগুনা থেকে, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। জি বলেন ভাই, আপনি শুনতে পাচ্ছি, বাকিরা একটু মিউট করবেন কাইন্ডলি। আচ্ছা, একটা কোশ্চেন আমি চ্যাট বক্সে পেয়েছি, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আমি প্রশ্নটার উত্তরটা দিব। প্রশ্নটা করেছেন হচ্ছে, হ্যাঁ বলেন বলেন ভাই, আপনি বলেন, বলে ফেলেন। হ্যাঁ, আমি মোহাম্মদ ওলিউল্লাহ বরগুনা থেকে। আমি একটা কোশ্চেন করতেছিলাম যে আমরা যেহেতু বিভিন্ন জেলা থেকে এখানে একত্রিত হয়েছি, অনেকেরই আর কি ফেস বা ওভাবে কাউকে কেউ চিনি না, বা আমাদের কাজগুলোকে গুছিয়ে বা সব মানুষগুলোকে একসাথে গুছিয়ে পেতে হলে আমাদের কিন্তু একটা চ্যাটিং গ্রুপ দরকার। আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমরা সবাই একত্রিত। না না, আপনাদেরকে একটা আপনাদের পিপল এন্ড টেকের একটা গ্রুপ আপনাদেরকে দেওয়া হয়েছে, পিপল এন্ড টেকের একটা গ্রুপ। বিশাল 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 একটা, না 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 না, আপনি ব্যাপারটা বোঝেন না। আপনার এই ব্যাচটার জন্য আলাদা একটা গ্রুপ করা হয়েছে, এই ব্যাচের জন্য একটা আলাদা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপের লিঙ্কটা আপনাকে চ্যাট বক্সে দেওয়া হয়েছে। সেই গ্রুপে এই ব্যাচের যে কজন স্টুডেন্ট আছে শুধুমাত্র তারাই জয়েন করতে পারবে, আর কেউ জয়েন করতে পারবে না। সুতরাং আপনি ওই গ্রুপটাতে জয়েন করবেন, আপনারা ওইখানেই সকল কমিউনিকেশন করবেন। এই যে লিঙ্কটা আবার দেওয়া হয়েছে, এই লিঙ্কটাতেই শুধুমাত্র এই ব্যাচে যারা আছেন তারা এখানে জয়েন করবেন, এবং তারাই এখানে কমিউনিকেশন করতে পারবেন। আমি আমার প্রশ্নের অ্যানসারটা পেয়েছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন চ্যাট বক্সে ছিল, আমি প্রশ্নটার উত্তরটা দিই, এটা গুরুত্বপূর্ণ। প্রিন্ট মিডিয়া এবং ওয়েব ডিজাইনের জন্য কালার মোড কি রাখতে হবে? প্রশ্নটা কে করেছেন? ইফতা হোসাইন সাগর। কোত্থেকে করছেন? ইফতা হোসেন সাগর কি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ইফতা হোসেন সাগর, প্রশ্নটা ভালো, প্রশ্নটা বলি, উত্তরটা বলি। ওয়েবের জন্য সিএমওয়াই কে ওয়েব, টেলিভিশন, অ্যানিমেশন, 3D animation, 2D animation. For this reason, you can keep RGB, red, green, blue. But if you want to print at printing press, then you have to keep it in CMYK. প্রেসে ছাপতে গেলে CMYK এর কোনো বিকল্প নাই প্রেসে ছাপার জন্য। কম্পিউটারে প্রিন্টের জন্য ব্যাপারটা এমন হয়, যেটা হচ্ছে যে আমরা RGBতে করি, বাট প্রিন্টারে প্রিন্ট দিই, কিন্তু প্রিন্টারে কার্টিজটা কেউ খুলে দেখি না। কার্টিজটা খুলে দেখবেন, সেখানে 4টা কালার থাকে, সেখানে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক 4টা কালার থাকে, সেটা দিয়ে প্রিন্ট হয়। ফলে RGB কালারটা একটু তাতে প্রবলেম হয়, আমাদের চোখে পড়ে না, চলে যায়। ডিজিটাল প্রিন্টেও ব্যাপারটা একই রকম, CMYK রাখাটা হচ্ছে গিয়ে উচিত, বাট সেই ক্ষেত্রেও যদি RGB করি সমস্যা হয় না, চালিয়ে দেওয়া যায়, কিন্তু প্রেসে চালিয়ে দেওয়া যাবে না, একেবারে অবস্থা কাহিল। সুতরাং প্রেসের জন্য CMYK মাস্ট, আর বাকি প্রিন্টিংয়ের জন্য CMYK রেখে কাজ করেন, এটাই সাজেস্ট করবো। বাট ওয়েবের জন্য RGB, প্রিন্টিংয়ের ওয়েব, টেলিভিশন এসবের জন্য RGB, প্রিন্টিংয়ের জন্য হচ্ছে কি CMYK বাধ্যতামূলক। আপনি কি প্রিন্ট মিডিয়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে? স্যার টুকিটাকি স্যার আছে, আমি স্যার ইউটিউব থেকে কিছু জিনিস শিখেছি স্যার। ওকে, আই এম এ স্পেশালিস্ট ইন প্রিন্ট মিডিয়া, আই হ্যাভ ট্রেন্ড উইথ হাইডেলবার্গ। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রিন্টিং এবং প্রেস মিডিয়াতে, এবং আমি আশা করি অনেকেই বলেন আমি বাংলাদেশের স্পেশালিস্ট এটার উপরে। আমি দীর্ঘদিন এই সেক্টরটায় কাজ করেছি। স্যার আপনাকে আমরা আসলে স্যার আনন্দিত স্যার। আমি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করেছি, জায়গা থেকে জেনেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, দরকার নেই, আমি ভাই কম। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। ভাইয়া, আমি রামিফা কুমিল্লা থেকে। আমার প্রশ্ন ছিল যে আমাদের যে কোর্সটা, সেটার সময়সীমা বা টোটাল ক্লাসটা সম্পর্কে ধারণা পেলে একটু ভালো হতো, সুবিধা হতো আমার জন্য। 12টা ক্লাস, 2 ঘন্টা করে, 24 ঘন্টা, শনি সোম বুধ এভাবে চলতে থাকবে। 12 দিনে ক্লাসটা শেষ হয়ে যাবে, 2 ঘন্টা করে। আচ্ছা ভাইয়া, মানে ওটাই জানতে চাচ্ছিলাম যে 12টা ক্লাস যে, সেটাই এমনি সময়টা আমি জানি। ওকে, তারপরে
আর কোনো কোশ্চেন আছে ভাই? বলেন, আপনাদের কোশ্চেন শেষ হলো, এখন প্রশ্ন করেন। হ্যাঁ ভাইয়া, বলেন বলেন, কোথা থেকে বলছেন এবং কে বলছেন এটা বলে নেবেন ভাই, অনেক বড় লিস্ট তো, নামগুলো খোঁজা সম্ভব না। বলেন। জি, ফেনী থেকে বলেন আবার। ব্যানারটা হবে ফটোশপে, আসলে লোগো ডিজাইনটা আমরা করি না, ব্যানারটা হবে, বাট ফটোশপে আসলে লোগো ডিজাইনটা ফটোশপে করা উচিত না, বাট ব্যানার ডিজাইনটা আপনি ফটোশপে আমরা করতে পারি এবং আপনারা জানবেন। লোগো ডিজাইন করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আপনারা কিছু কিছু জিনিস জানার জন্য আপনারা আরও কিছু জানার জন্য, যেহেতু এই কোর্সটা শুধুমাত্র একটা ফটোশপ নিয়ে, সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটাতে আপনারা একটু যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সরি, আমার এই চ্যানেলটাতে অভয়ান স্টুডিও, হ্যাঁ, এই চ্যানেলটাতে আপনারা সার্চ করে এখানে করবেন। এখানে আপনাদের জন্য ফটোশপের এবং ইলাস্ট্রেটরের কিছু টিউটোরিয়াল, আমি খুব বেশি কাজ করি না, লাস্ট মান্থে আমি হঠাৎ করে আপনাদের প্রয়োজনেই কিছু জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাকে শেয়ার করেন, আপনার সব ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং এখানে আপনি বেশ কিছু টিউটোরিয়াল পাবেন। লোগো ডিজাইনের ব্যাপারে যদি আপনি জানতে চান, যেহেতু আমাদের ইলাস্ট্রেটর এখানে ইনক্লুডেড না, আপনি আগে ফটোশপটা শেষ করেন, দেন আপনি আমার সাথে কমিউনিকেশন রাখবেন, আমি আপনাকে সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কোশ্চেন। তারপরে প্রশ্নটা ভাই বলেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে বলছেন, কে বলছেন? আজকে যে আমরা আমি নাহিদা, চট্টগ্রাম থেকে বলছি। জি বলেন আপা। আজকে যে আমরা কাজটা করলাম, এটার নাম কি? এটার নাম কি? এটা আমরা বলতে পারি ফটো এডিট। এই কাজটাকে আমরা বলতে পারি ফটো এডিট। কারণটা হচ্ছে গিয়ে একটা ফটোকে আমরা এডিট করেছি, দ্যাটস মিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, একটু কালার চেঞ্জ করছি, এটা ফটো এডিট। অনলি ফটো এডিট বললেই হয়ে যায়। ভাই, আমি যে কোনো ফটোকে এইভাবেই এডিট করতে পারবো? ফটোশপ দিয়ে আপনি যে কোনো ফটো যা খুশি এডিট করতে পারবেন, তবে হ্যাঁ, ওই চেহারা ডান দিকে ফেরানো আছে সেটাকে কিন্তু সামনে করা যাবে না, বাট বাকি সব কিছু করা সম্ভব। ফটো অনেক অনেক বেশি কিছু করা সম্ভব, অনেক বেশি কিছু করা সম্ভব। আপনার একটা ছবিকে এক্সিলেন্ট করে ফেলা, এবং আপনি আমার এখানে টিউটোরিয়ালগুলো দেখবেন যে একটা মানুষের চেহারাও বদলে দেওয়া সম্ভব, দুজন মানুষের চেহারা কম্বিনেশন করা সম্ভব, এছাড়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব, আরো বেশ কিছু করা সম্ভব। আপনি অনেক কিছু শিখবেন। দেখতে পাচ্ছি যে সহজে চেহারা পরিবর্তন, মানে এখানে কি ভাই আর কোনো টুল ইউজ করতে হবে? মানে আজকে যেগুলো দেখাইছেন না 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 না, আজকে তো মাত্র শুরুর দিন, মাত্র একটা টুলস দেখাইছে, এখনো আরো অনেক কিছু বাকি আছে। 12 দিনে সব কিছু জেনে যাবেন। 12 দিন পরে আপনি আসলে প্রশ্ন করবেন যে কতটুকু শিখলাম, কতটুকু জানলাম, ঠিক আছে? তখন হিসাবটা করলে ভালো হবে। বাট 12 দিন ক্লাস করে যান, যতটুকু দেখাচ্ছি সেটা আবার প্র্যাকটিস করে যান। শুধু একবার করবেন না, বিভিন্ন রকম ছবি দিয়ে বারবার করবেন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হয়, কারণ এক এক ছবিতে কাজের ধরনটা এক এক রকম হবে। ফলে অনেকগুলো ছবি নিয়ে করতে থাকেন, এবং 12টা ক্লাস পরে আপনি নিজেই হিসাব করে পারবেন যে আপনি আসলে কতটুকু শিখেছেন। ওকে, নেক্সট কোশ্চেন ভাই। বক্সে আপনার ইউটিউব চ্যানেলটা লিংক দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। জি জি, শিওর। জি ভাইয়া। বলেন। ভাইয়া, আপনি তো বললেন যে খাতা কলম নিয়ে বসার জন্য, আমি তো বসছি, অনেক কিছু লিখছি। বলেন আপনার প্রশ্ন। লিখার টাইমে দেখা গেছে আমি আপনার মানে স্ক্রিন শেয়ারে যেগুলো দেখাচ্ছেন এগুলো অনেক কিছু স্কিপ করে ফেলেছি। লিখতে গিয়ে স্কিপ করে ফেলছেন? আচ্ছা বলেন, আগে লেখাটাকে উত্তর দেই। স্ক্রিন শেয়ার যেগুলো ভুলে গেছেন, আসলে আছে যেগুলো পারবেন না, সেগুলো পরে ক্লাসে বলবো। পরে ক্লাসে যেগুলো পারবেন না, আমার সিস্টেমটা এরকম যে আপনি প্রতি পুরো 12টা ক্লাসেরই কিছু না কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি আপনার খাতার প্রশ্নগুলো বলেন। বলেন আপা। না ভাইয়া, ওই যে মানে আপনি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন ওগুলো আমি লিখছি। গুড গুড গুড, মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মানে টুল বুঝতে পারছি, মানে কেমন করে দিচ্ছেন ওগুলো, মানে আমি বুঝতে পারছি। আপনি প্র্যাকটিস শুরু করেন, ক্লাস ওই যা যতটুকু মনে আছে ততটুকু প্র্যাকটিস করেন, তখন আপনি কি কি পারেন না, সমস্যাগুলো দাঁড়াবে, সেই সমস্যাগুলো নোট করবেন এবং ওগুলো কালকে আমাকে বলবেন। ওকে, নেক্সট কোশ্চেন ভাইয়া। জি বলেন। জি আমি শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমাদের কোর্স
কোর্সে কি মার্কেট প্লেস সম্বন্ধে কোনো কিছু ধারণা দেওয়া হবে? ব্যাপারটা হচ্ছে আমি ভাই নিজেই হচ্ছে কি মার্কেট প্লেসের লোক, অটোমেটিকলি আপনি আমার সাথে আছেন কিছু তো এমনিও জানেন, যদিও কোর্সের ভিতরে নাই, কিন্তু যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, তা আমি কি প্রশ্নগুলো উত্তর না দিয়ে পারবো? মানে আমাদের যে কোর্সটা হচ্ছে এটা শুধুমাত্র ফটোশপ এবং মার্কেট প্লেস সম্পর্কে আমি আমার যতখানি অভিজ্ঞতা একটু আমি রেকর্ডিং দেওয়া হবে। রেকর্ডিং তো হচ্ছে, কিন্তু রেকর্ডিং দেওয়ার ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন জানাবে। আই হ্যাভ এ মিটিং টুডে উইথ মাই অ্যাডমিনিস্ট্রেশন, দেন আই উইল ডিসকাস উইথ দেম হোয়াট উইল দে ডু, ইউ উইল ইনফর্ম টুমরো অ্যাবাউট ইট। কালকে জানবেন। আসলে কি প্রবলেম ছিল, ফার্স্ট ডে ক্লাস জয়েন করতে পারিনি আজকের প্রথম দিন, তো মানে রেকর্ডিংটা বুঝিনি। জি ভাইয়া, মানে বুঝতে পারছি। 3টা থেকে স্টার্ট হবে, প্রবলেম ছিল জয়েন করতে পারিনি, এখন রেকর্ডিংটা পাওয়া যাবে? আমি দেখবো, আমি ডিসকাস করব, আলোচনা হবে, আমি চেষ্টা করব। আপনি গ্রুপে জানতে পারবেন, গ্রুপে নজর রাখবেন। জি বলেন। আমি গ্রুপ ফেসবুক গ্রুপ আগে কি অ্যাড দেওয়া হয়েছে বা হবে কোনো? ফেসবুক গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে। ফেসবুক গ্রুপের লিংক চ্যাট বক্সে, আপনি জয়েন করেন, সেখানে রিকোয়েস্ট দেন, আপনাকে অ্যাড করে নেওয়া হবে। হ্যাঁ, একটা রিকোয়েস্ট ছিল। জি ভাই, কে বলছিলেন? জি আমি বনি বলছিলাম, বাড়িখানা থেকে। জি বনি বলেন। জি আমার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া, মানে দেখা যাচ্ছে যেহেতু আমাদের ভিতরে একজন বললেন যে 12টা ক্লাস পরে গিয়ে দেওয়া হবে মানে ভিডিওগুলো, তো আসলে হয় কি যে মনে করেন আপনি টুল শিখাচ্ছেন, হয়তো আমি খাতায় লিখছি। বনি লেট মি ফিনিশ। আসলে আর দরকার নেই বনি, উত্তরটা দরকার নেই। আই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল আপনি কি বলতে চাচ্ছেন, প্রশ্নটা আমি বুঝতে পারছি। তা আমি একটু বলেছিলাম, আমাদের এক ভাই প্রশ্ন করেছিল, আমি আজকে অ্যাডমিনিস্ট্রেশনে ডিসকাস করবো, কারণ আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রবলেমটা আপনি বলবেন, যেই ব্যাপারগুলো বলবেন সেটা আমি বুঝি, এবং আমি অন্যান্য আরও অনেকগুলো ব্যাচ নেই, তো ফলে আমি আপনার প্রবলেমটা জানি। আমি আজকে অ্যাডমিশনে কথা বলবো, তারপরে আমি জানাবো। আসলে সব কিছু তো আমার হাতে থাকে না, আমি ট্রেনার বাট অ্যাডমিন না। বাট আমি আপনাদের কি কি প্রবলেম হবে, ভিডিওটা পেলে কি সুবিধা হয় আর কি অসুবিধা হবে সেটা আমি পুরোটাই বুঝি। ওকে, আমি চেষ্টা করব। ওকে, পরের কোশ্চেনটা। ভাই আমার আরেকটা সমস্যা ছিল, আমি নোট করছিলাম তো একটা পয়েন্ট আমি নোট করতে পারিনি মানে ভালো করে। যখন আমরা কুইক সিলেকশন টুল থেকে কাজ করব, কিছু ড্র্যাগ করে আমি যেমন পানির অংশটা নিচ্ছি, তো আপনি বললেন যে সেকেন্ড হাফ ব্রেকেট সামথিং বড় ছোট, ওই জিনিসটা আমার ভালো করে মনে নেই। নিচে ব্যাকগ্রাউন্ডে ছিল ক্লাস রিলেটেড কোশ্চেন ছিল, কিন্তু শর্টকাটটা মনে পড়ছে না। ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা ছিল ক্লাস রিলেটেড। লাস্ট সেশনে এই ধরনের কোশ্চেন পেলে ভালো হয়, তাহলে ব্যাপারটা রিভিউ করা যায়। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অথবা এই রিলেটেড কোশ্চেন যিনি আপনাদের সাথে কোর্সে নেওয়ার আগে কন্ট্যাক্ট করেছেন, ফোন দিয়েছেন তাদের সাথে করলে ভালো হয়। এই কোশ্চেনটা ভালো ছিল। ওকে, যেটা বলেছিলেন যে এই যে বৃত্তটা, এটা তো আমরা কুইক সিলেকশন টুলসে সিলেক্ট করবো, তাই না? এই যে ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, বাট এই বৃত্তটা কোনো সময় যেমন এমন যদি হয় যে আপনাকে বলা হলো এই সাদা জায়গাটুকুই সিলেক্ট করতে হবে, এই সাদা জায়গাটুকু, তখন কি করব? তখন এত বড় বৃত্ত দিয়ে ধরলে তো এই যে দুই পাশটাই ধরে ফেলে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হয়, বৃত্তটাকে ছোট করতে পারি। আমাদের কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট পি অ্যালফাবেটের পরে এই হচ্ছে ছোট, আর ক্লোজিংটাকে দিলে বড়, ওপেনিংটাকে দিলে ছোট ব্র্যাকেটের, আর ক্লোজিংটাকে দিলে বড়। তাহলে আমি ছোট করে নিলাম। এইবার আমরা ড্র্যাগ করি, এই যে ধরে ফেলতেছি, এই যে ধরে ফেলতেছি, এই ব্যাপারটা। তাহলে বড় করব ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিংটাকে দিয়ে, আর ছোট করব ওপেনিংটাকে দিয়ে। বোঝা গেছে আবার? হ্যাঁ, এটা কি মাউস দিয়েও করা যায়? এটা মাউস দিয়ে আগের ভার্সনে আমার তো ওয়াকামে করা যায়, কিন্তু এখানে ফটোশপই করে করছে। পরে তো মেনু বারে ভাই উপরে মেনু বারে ক্লিক করেও তো আমরা সাইজটা করতে পারি, ওই যে কুইক সিলেকশনের পাশে কিন্তু সেটা পারি। আসলে ওই অংশটা এখন বললে না খুব হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, আমি নিজে আসলে ডিজাইনার তো কাজ করি, তো আমি কিবোর্ডে বেশি অভ্যস্ত, আমি মাউসে হাত কম দিই। আমি কাজের জন্য কিবোর্ডে দিয়েই কাজ করি, মাউস এবং কিবোর্ড মানে মাউস শুধু ব্যবহার করি শুধু ড্র্যাগটা করার জন্য, বাট আমি কিবোর্ড কমান্ডে কাজ বেশি করি, এইদিকে আমি খুব কম যাওয়ার চেষ্টা করি, আমি কিবোর্ড থেকেই করি। তো এই অভ্যাসটা হয়ে গেছে, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যারা কিবোর্ড দিয়ে কাজ করে তাদের মানে কাজের গতি অনেক ভালো হয়, গতি অনেক ফাস্ট হয়। এছাড়া কোথাও কাজ করতে গেলে মূল্যায়নটা বেশি পাওয়া যায়। এটা অভিজ্ঞতা থেকে বললাম। এরপরে কোশ্চেন।
আচ্ছা, একটা কোশ্চেন হয়েছে মাকসুদা দেওয়ান মুন্নি, প্রশ্নটা করেছেন, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হোয়াট টাইপ অফ গ্রাফিক সফটওয়্যার দে শুড লার্ন ইন বাংলাদেশ and around the world. For graphic design, 3 software mostly used: Adobe Illustrator, Adobe Photoshop, and CorelDRAW. But CorelDRAW especially used for architecture design. আমাদের দেশে আমরা যতটুকু মনে পড়ে 2004 সালে আমি CorelDRAW নিয়ে কাজ করি, CorelDRAW শিখি। কিন্তু যেহেতু CorelDRAWটা এত বড় একটা সফটওয়্যার, এটা একটা প্যাকেজ সফটওয়্যার, ফলে তখনকার দিনে ওই 256 র্যাম 512 মেগাবাইট র্যাম দিয়ে ওই CorelDRAWটা নিয়ে আমরা কাজ করতে পারছিলাম না। পরবর্তীতে ওই সময় 2004 সালে মোটামুটি বাংলাদেশে কম বেশি আমরা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি সবাই CorelDRAW জানতাম। পরবর্তীতে যখন সরি আমি একটু কথা বলছি, না আমাদের ক্লাস তো শেষ, আমি জাস্ট কোশ্চেনের উত্তর দিচ্ছি। তো ফলে ওই সময়টা CorelDRAWটার ব্যবহারটা কমে যায়। এখন বাংলাদেশে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে CorelDRAWটা বেশি ব্যবহার হয়, বাট গ্রাফিক ডিজাইনের জন্য সবচেয়ে বেশি গ্রাফিক ডিজাইনের জন্য আমরা ব্যবহার করি Adobe Photoshop, Adobe Illustrator, Adobe Illustrator for vector design and Adobe Photoshop for raster design. ওকে, বলেন পরের প্রশ্নটা বলেন। আসলে ক্লাস তো বন্ধ। ইয়েস, যিনি লিখেছেন কন্ট্রোল কন্ট্রোল ওইটা লাগবে না, শুধু ফ্রি হ্যান্ড, নো কন্ট্রোল, শুধু ফ্রি হ্যান্ড। খায়রুজ্জামান, শুধুমাত্র ব্র্যাকেট, হ্যাঁ, ফ্রি হ্যান্ড, নো কন্ট্রোল, ওই সিলেকশন টুলসটাকে ধরে। ওকে, পরের জন্য উত্তরটা দেন, পরের জন্য প্রশ্নটা করেন। আর কোনো কোশ্চেন আছে না শেষ করব? বলেন। আমি আব্দুল, হ্যাঁ বলেন স্যার। আমি নোমান, ঢাকা থেকে। জি নোমান ভাই। যে স্যার আমরা হচ্ছে ফটোশপ শিখলে কি গ্রাফিক্সের সকল কাজ মোটামুটি করতে পারবো না? ফটো রিলেটেড যত কাজ আছে সবই পারবে, ঠিক আছে? কারণ গ্রাফিক্স ডিজাইনের আরেকটা সফটওয়্যার আছে Adobe Illustrator, Photoshop, ওরা মিলে একটা ফ্যামিলি, দে আর দ্য কাজিন, অথবা দে আর দ্য টু ব্রাদার্স অফ এ ফ্যামিলি। সো আপনি এক ভাই সম্পর্কে জানছেন, আরেক ভাই সম্পর্কে জানলে পুরো পরিবারটা জানা হবে আর কি, ঠিক আছে? বাট ফটো রিলেটেড যত কাজ আছে সব জেনে যাবেন, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরটা জেনে নেবেন, কোনো সমস্যা নেই, এটাও জানার সুযোগ আছে, পিপলের সাথে কন্ট্যাক্ট করবেন, জানানোর ব্যবস্থা করা হবে। আচ্ছা, পরের কোশ্চেন বলেন। এমডি ইমরান ইসলাম রাব্বি, ব্যাপারটা দেখবো, বাট ব্যাপারটা জটিল। মানে এমনি মেশিনের মধ্যে একটা অনলাইন রেকর্ডিং সফটওয়্যার চলতেছে, এরপরে আরেকটা রেকর্ডিং চলতেছে, এরপরে গ্রাফিক্সের একটা সফটওয়্যার চলতেছে, সব মিলে মেশিনের অবস্থা এমনি হচ্ছে, যাও র্যাম আছে 16 জিবি, সেটা হয়ে গেছে 8 জিবি। এরপরে যদি আরও 2টা সফটওয়্যার ইউজ করি, তো মেশিন আরও স্লো হয়ে যাবে। ফলে আপনি ওইখান থেকে দেখবেন খুব দূরে, অ্যাটলিস্ট ঢাকাতে কাছাকাছি যাদের নেট ভালো তারা তো ভালো আছেন, কিন্তু যারা মফস্বলে গ্রামে বিভিন্ন জায়গায় আছেন তারা খুব ভুগবে আর কি। এই জন্য যতখানি পারি হালকা করার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? চেষ্টা করবো, ব্যাপারটা মাথায় রাখলাম।